প্রথম দফায় ভোট 152 কেন্দ্রে। সোমবার এই সবকটি কেন্দ্রের ভোটার তালিকা চূড়ান্ত। 6 এপ্রিল প্রথম দফার ভোটের জন্য মনোনয়নের শেষ দিন। সেদিন যে লিস্ট প্রকাশ করা হবে তাতেই হবে ভোট। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর কমিশনের। এবার রাজ্যে দু দফায় বিধানসভা ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার। সেদিন 152টি বিধানসভা কেন্দ্রে ভোট। সোমবার সকালে চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকার একটি সাবলিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, 152টি কেন্দ্রের জন্য এটাই শেষ সাপ্লিমেন্টারি তালিকা। এর প্রেক্ষিতে সোমবার পর্যন্ত ভোটার লিস্ট চূড়ান্ত করে ফেলা হয়েছে। এই তালিকা মেনেই 23 এপ্রিল 152টি কেন্দ্রের প্রথম দফার ভোট। গত রবিবার এই খবর দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরেই শিলমোহর। সোমবার চূড়ান্ত হওয়া ভোটার তালিকাতেই হবে প্রথম দফার ভোট। এই তালিকা প্রকাশ করা হবে 6 এপ্রিল। সেদিন প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিনে যে ভোটার তালিকা সেই অনুযায়ী ভোট হয়। সাধারণত ভোটার লিস্ট চূড়ান্ত করার পরে ভোট ঘোষণা করা হয়, কিন্তু এবার পশ্চিমবঙ্গে তা হয়নি, কারণ এসআইআর এখনো লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন। এই পরিস্থিতিতে 6 এপ্রিল তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন। ওই শেষ দিনের তালিকাতেই হবে ভোট। কমিশন জানিয়েছে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় 45 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। 60 লাখ মধ্যে প্রায় 75-80% নিষ্পত্তি হয়ে গেছে। See, whatever has been deleted by the honorable judges. You cannot say that they were wrongly deleted. Go through the Supreme Court orders. Hearing was not required as per Supreme Court orders. They had to see all the documents which are submitted, all the cut-off dates, सब कुछ আছে between ECI and Supreme Court আছে। যে orders আমার কাছে আসে ECI Supreme Court পরে ওটা আমি ফলো করি। গত 10 মার্চ সুপ্রিম কোর্টে ছিল বাংলার এসআইআর মামলার শুনানি। সেখানে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে বলেছিল, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। তবে এ নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। যাদের নামের এখনো নিষ্পত্তি হয়নি তাদের ভোটের ভবিষ্যৎ কি? বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। প্রথম দফার ভোটের আগে চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট এবং তার অধীনে যে সাব লিস্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেটাকেই চূড়ান্ত ধরে নিয়ে নির্বাচন কমিশন প্রথম দফার 152টি বিধানসভা আসনের ভোটার তালিকা চূড়ান্ত করছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। মনোনয়নের শেষ দিন 152টি বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটার তালিকায় কি আর নাম উঠবে? প্রায় 15 লক্ষের তথ্য যাচাই এখনো বাকি। সেই তালিকায় থাকা যোগ্য ভোটারদের নাম কি উঠবে? বিচারাধীনের তালিকায় থাকা যোগ্যদের কি আদৌ ভোটাধিকার? কমিশনের আইন অনুসারে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। একমাত্র আদালতের নির্দেশে এই তালিকায় নাম যুক্ত হতে পারে। মৌখিকভাবে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার কথা বলা হয়। শুনানির সময় মন্তব্য করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। এবং আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। যে সমস্ত যোগ্য ভোটারদের নাম এখনো তালিকায় ওঠেনি তাদের ভবিষ্যৎ কি হবে, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে সুপ্রিম কোর্টে কি হতে পারে? দেখো, এই প্রশ্নের জবাবই মেলার সম্ভাবনা রয়েছে আজকে সর্বোচ্চ আদালতে শুনানিতে। আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা, সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। এবং আমরা যদি থ্রু আউট বাংলার এসআইআর মামলার শুনানির বিষয়টি দেখে আসি, তাহলে দেখা যাবে যে বারবারই প্রধান বিচারপতি সূর্যকান্তই হন বা বিচারপতি জয়মাল্য বাগচি, তারা কিন্তু বারবার উল্লেখ করেছেন যে বৈধ ভোটারের অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় তার জন্য যথাসম্ভব ব্যবস্থা তারা করবেন। এবং তারা এটাও উল্লেখ করেছেন যে তারা তাদের যে জুডিশিয়ারি ক্ষমতা রয়েছে, বিচার বিভাগীয় ক্ষমতা, সেটা প্রয়োগ করেছেন তারা। এর আগে যেমনটা তুমিও উল্লেখ করছিলে যে বিচারপতি জয়মাল্য বাগচি, তাকে উল্লেখ করতে শোনা গিয়েছে যে প্রয়োজনে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলা যাবে। এবং গত শুনানিতে যখন রাজ্যের তরফ থেকে এটা আবেদন করা হয় যে ভোটের 7 দিন আগে পর্যন্ত 7 দিন আগে ভোটার তালিকা ফ্রিজ করা হোক ইনস্টেড অফ নোটিফিকেশন, যে নমিনেশনের লাস্ট দিনের,
সেই সময়ও কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে তারা বিচার করে দেখবেন 1 এপ্রিল অর্থাৎ আজকের এই শুনানির দিন তারা বিচার করে দেখবেন যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি। তবে তারা বারবার করে তাদের অবস্থান স্পষ্ট করেছেন যে বৈধ ভোটারদের অধিকার রক্ষায় তারা সব রকমের ব্যবস্থা করবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেহেতু প্রায় 15 লক্ষ ভোটারের অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে এবং তাদের মধ্যে অসংখ্য বৈধ ভোটার রয়েছেন যাদের ভোটাধিকারের অধিকার রয়েছে, সেই অধিকার সুনিশ্চিত করতে আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কি দিক নির্দেশ দেওয়া হয় এবং রাজ্যের তরফ থেকে এবং একই সঙ্গে সঙ্গে কমিশনের তরফ থেকেও বা কি কি সওয়াল জবাব উঠে আসে সেটাই কিন্তু আজকের মুখ্য বিচার্য বিষয় হবে। মৈত্রী, আজ কখনই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে? দেখো, প্রধান বিচারপতির বেঞ্চে 1 নম্বরে এই মামলা নথিভুক্ত রয়েছে, ফলে অন টপ অফ দ্য বোর্ড মামলার শুনানি হবে 10:30 থেকে 11:15টার মধ্যে এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, আমাদের নজর থাক সুপ্রিম কোর্টের দিকে। ভোটার তালিকায় কি আর নাম উঠবে? প্রায় 15 লক্ষের তথ্য যাচাই এখনো বাকি রয়েছে এবং সেই তালিকায় থাকা যোগ্য ভোটারদের নাম কি উঠবে? বিচারাধীনের তালিকায় থাকা যোগ্যদের কি আদৌ ভোটাধিকার? কমিশনের আইন অনুসারে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে, একমাত্র আদালতের নির্দেশেই তালিকায় নামযুক্ত হতে পারে। মৌখিকভাবে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার কথা বলা হয় এবং শুনানির সময় মন্তব্য করেছিলেন বিচারপতি জয় মাল্য বাগচি। সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশে এই মন্তব্যের উল্লেখ ছিল না এবং আজ ফের সুপ্রিম কোর্টের শুনানি। আমরা অলরেডি সার্কুলার ইস্যু করেছি অনেক দিন আগে টু অল দ্য ডিওস এন্ড ইআরওস কি যে ইলেকশন আপনার ফার্স্ট ফেজ 6 এপ্রিলে লাস্ট ডে অফ নমিনেশন আছে, 27 তারিখ আগে যেটা ফর্ম 6 পাবো আর ওটা নিষ্পত্তি হবে আর যদি এলিজিবল হবে ওটা 6 তারিখ রোলে আসবে। আর আপনার 9 তারিখ যে ফেজ 2 আছে ওখানে যা আছে 30 তারিখ পর্যন্ত যে ফর্ম আসবে আর নিষ্পত্তি হবে, এলিজিবল হবে, ওটা রোলে আসবে আপনার ফেজ 2 তে। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব ওটা যদি ডিসপোজ হয়ে থাকে, that cannot come within the ambit of this election. সিইও অফিসে কোনো সফটওয়্যার আছে या কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো? আজ থেকে ট্রাইব্যুনাল বিচারপতিদের প্রশিক্ষণ। সুপ্রিম নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে এসআইআর ট্রাইব্যুনাল গঠন। 19 অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রশিক্ষণ। আজ বিকেল 5টায় অনলাইন মিটিং এর সম্ভাবনা। অনলাইন মিটিং এ কাজের পদ্ধতি জানানো হবে বিচারপতিদের। তারপরে এসআইআর ট্রাইব্যুনালের কাজ শুরু নিয়ে ভবিষ্যৎ রূপরেখা চূড়ান্ত হতে পারে। ভোটার লিস্ট থেকে নাম বাদে আবেদন ট্রাইব্যুনালে। That 19 judges, honorable judges have been notified. Place has been selected in Behala. The SP Mukherjee Institute under Ministry of Water Resources has been selected. ECI has also written to the Ministry Government of India Water Resources for enabling us to use that place. After the response comes and the facilities and other infrastructure is put in, the tribunals will start functioning. খড়দায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে হুমকি, বিজেপি কর্মীকে খুনের হুমকি। অসামাজিক কাজের প্রতিবাদ করায় হুমকির অভিযোগ দলেরই 2 কর্মীর বিরুদ্ধে। আতঙ্কে ঘরবন্দি বিজেপি কর্মী শিশির রায়। একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের। বিজেপি কর্মীকে খুনের হুমকি। কত বাপ ওর সাথে কত বাপ আছে সব কটাকে বাড়াচ্ছে, আমরা তো তোকেও দেখবো। কত বড় 6 নম্বরের ছেলেদের নামে উল্টো পাল্টা কে বাড়াচ্ছি। ঠিক আছে পাঠাও দাঁড়ান বাবাকে শাসন কর আগে আর ভাঙা না শিশির ভেঙে দাও। বলাই চক্র বাবাকে বলে রাখিস তো বাবাকে জানাস বলাই চক্রবর্তীকে তো বাপ বাঁচাবে না, বাঁচাতে বলিস। কত বাপ ওর সাথে কত বাপ আছে সব কটাকে বাড়াচ্ছে, আমরা তো তোকেও দেখবো। কত বড় 6 নম্বরের ছেলেদের নামে উল্টো পাল্টা কে বাড়াচ্ছি। ঠিক আছে পাঠাও দাঁড়ান বাবাকে শাসন কর আগে আর ভাঙা না শিশির ভেঙে দাও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, ঠিক কি ঘটনা? যারা হুমকি দিচ্ছে বাইকে চড়ে তারা কারা? দেখো, খড়দহ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কল্যাণনগর মাঠপাড়া এলাকাতে মেয়ে স্ত্রী তাদেরকে নিয়ে বসবাস করেন। শিশির রায় নামে সক্রিয় তিনি বিজেপি কর্মী, প্রবীণ বিজেপি কর্মী এবং তিনি বিশেষভাবে সক্ষম। এবং তিনি এই যে এলাকার 2জন বিজেপি কর্মী বিশ্বজিৎ সর্দার এবং তপন দাস, এরা বিজেপি দলের মধ্যে থেকেই এলাকার মধ্যে বিভিন্ন
রকম অসামাজিক কাজকর্ম করেছিল এমনটাই অভিযোগ, এবং তার প্রতিবাদ করেছিলেন এই প্রবীণ যিনি বিজেপি কর্মী রয়েছেন শিশির রায়। এবং কেন তিনি প্রতিবাদ করলেন এই নিয়ে কিন্তু এই দুই বিজেপি কর্মী বাইক নিয়ে প্রথমে তার বাড়ির সামনে যায় এবং বাড়ির সামনে গিয়ে প্রথমে তাকে প্রাণনাশের হুমকি দেয়, পাশাপাশি তার মেয়ে প্রতিবাদ করলে তার মেয়েকেও কিন্তু একদম প্রকাশ্যে হুমকি দিতে দেখা যায় এই দুই বিজেপি কর্মীকে। এবং এই যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে প্রবীণ বিশেষভাবে সক্ষম এই বিজেপি কর্মী শিশির রায়। এবং তিনি কিন্তু এতটাই আতঙ্কে রয়েছেন যে তিনি ঘর থেকে বেরোতে পারছেন না, তিনি পরিবারের লোকের সঙ্গে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এবং যেই দুই বিজেপি কর্মী এই শিশির রায়কে হুমকি দিচ্ছে তারা কিন্তু প্রকাশ্যে বাইক নিয়ে এসে প্রথমে তাকে বলে যে তাকে গুলি করে মেরে দেবে, এবং তারপরে কিন্তু তার মেয়ে যখন প্রতিবাদ করে তখন তার মেয়েকেও কিন্তু হুমকি দেয়, এমনটাই কিন্তু ভিডিওতে উঠে এসছে। এবং এই দুজন বিজেপি কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বিজেপির নেতৃত্ব এটাই কিন্তু দেখা। কিন্তু বিজেপির নেতৃত্ব থেকে জানানো হয়েছে যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে এরা দুজন এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। বেশ, ধন্যবাদ সুবীর। তোমাকে বারবার বলছি তোমাকে এখনো ছাড়ার জন্য রয়েছে, কিন্তু ওদের না বলতে পারবা না, এরা তিনজন মিলে তোমাকে সাজিয়েছে তোরা কেসটা আমার সাথে ঠিক আছে। ওরা তো সাজিয়েছে বলো রাম চক্রবর্তী সমাজ সমাজদার তোমায় এই আমাদের কেসটার জন্য তোমাদের সাক্ষী করে নিয়ে গিয়ে সাজিয়েছে, বলো কি জামাই হিসাবে কি বলে বলো? আমি তো পারার ছেলে তো, বলো আমি কিবার ছাড়িব না আগে বলো? আমি তো ছাড়বোই না কোনো মতে যদি উনি বয়ানটা না দেয়। আমার তোমাকে মেরেছি আমরা না, তোমার মেয়ের হাত ধরে টেনেছি বলো এটা কোন আছে হাত ধরে টেনেছি না ছেড়েছি না? কত বড় কেস, কত বড় বিজেপি নেতা হয়ে গেছে তোমরা, পাড়ার ছেলে কেসটা যাওয়া। তুমি কি চাও এই কেসটা নিয়ে? কি আমরা কি এখন আবার অন্য কোনো রিয়াকশন দেখাবো? তোমাকে ছাড়বো না কিন্তু মেশো, আগে তো বলে দিলাম। বাবাকে বলে রাখিস, তো বাবাকে জানাস মোল্লার চক্রবর্তীকে, তো বাপ বাঁচাবে না, বাঁচাতে বলিস। কত বাপ ওর সাথে কত বাপ আছে সব কটাকে বাড়াচ্ছে না, আমরা তো তোকেও দেখবো। কত বড় 6 নম্বরের ছেলেদের নামে উল্টো পাল্টা কে পিয়াকে বাড়াচ্ছি। বাবাকে শাসন কর আগে, হাত ভাঙে না শিশির, ভেঙে দেবো। বাবাকে বলে রাখিস, তো বাবাকে জানাস মোল্লার চক্রবর্তীকে। শ্রীরামপুরে কংগ্রেস অফিস ভাঙচুর। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভ। হুগলির 18 আসনের মধ্যে 17টিতে প্রার্থী ঘোষণা। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। প্রতিবাদে কংগ্রেস অফিসে তুমুল ভাঙচুর, চেয়ার টেবিল ভাঙচুর দলেরই একাংশে। যে ছবি দেখতে পাচ্ছেন, কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে কালি। ভাঙচুর বলবো না, এটা আবেগপূর্ণ। কর্মীরা তাদের বহিঃপ্রকাশ ঘটে গেছে। শোনা যাচ্ছে টাকার বিনিময়ে প্রার্থী চয়ন হয়েছে। নির্বাচন প্রায় দরজায় করা নাড়ছে। এমতো অবস্থা এখন আমরা অফিসিয়ালি জানতে পারলাম না কে শ্রীরামপুরের প্রার্থী হচ্ছেন। অন্যান্য দলরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, যেটা আমাদের আবেগে লাগছে। আমাদের প্রার্থী কবে হবে, আমরা কবে নির্বাচন লড়ব। যেই সত্যম সিংকে জানি না কী কারণে টিকিট দেওয়া হলো না, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ হয়েছে। তৃণমূলের প্রচারে নতুন চমক, প্রচারে সাপ লুডো। এবং এবারের ভোটের ময়দানে নতুন সংযোজন হচ্ছে এই সাপ লুডো। তৃণমূলের প্রচারে সাপ লুডো, লুডো বোর্ডে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এই এবারের প্রচারে সাপ লুডো দিয়ে ঠিক কি বোঝাতে চাইছে তৃণমূল? প্রথমত হচ্ছে যে প্রচারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ি বাড়ি প্রচার, দেওয়াল লিখন এসব তো রয়েছে, সঙ্গে অনলাইন প্রচারের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছিল। এবার এই প্রচারের ক্ষেত্রে অনলাইন গেমকে তারা নিয়ে এসছে প্রচারের আলোতে। এবং যেহেতু প্রচুর মানুষ যারা ধরো ট্রেনে বাসে যারা যাতায়াত করে, সেখানে দেখতে পাওয়া যায় যে একটা বড় অংশের মানুষজন হচ্ছে এই অনলাইন লুডো খেলায় অভ্যস্ত থাকে। তো এই অনলাইন লুডো গেমের মধ্যে দিয়ে তারা একদিকে বিজেপিকে আক্রমণ, অন্যদিকে নিজেদের যে প্রচার তা তারা করতে চলেছে। এখানে বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকমের ঘর রাখা রয়েছে, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন বাংলার বাড়ি, লক্ষ্মীর ভান্ডার,
তারপর যেগুলো হচ্ছে এবার ইস্তাহারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে সেগুলোর প্রতিশ্রুতি সেগুলিকে দেওয়া হয়েছে। আবার বিভিন্ন ঘরগুলিতে রয়েছে যেখানে একাধিক বিজেপি নেতাদের মুখ রয়েছে, সেখানে যদি কোনোভাবে এই সাপলুডোর খেলাতে গিয়ে পড়ে তাহলে হচ্ছে সেই সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে আসতে হচ্ছে। তারা এর মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের বা সাধারণ মানুষজনকে কি ধরনের অসুবিধার মধ্যে পড়তে হবে। এবং একেবারে উপরের রয়েছে 100 নম্বর ঘর, এখানে জয় বাংলা লেখা রয়েছে এবং সেখানে পৌঁছতে পারলে রাজ্য কি কি কাজ করেছে তার উদাহরণ দেওয়া আছে। বিজেপিকে গেমের মধ্যে দিয়ে আক্রমণ করা হয়েছে এই প্রচারের মধ্যে। ধন্যবাদ আবির। ভোট আসে, ভোট চায়, মেলে প্রতিশ্রুতি, কিন্তু সমস্যা আর মেটে না। যানজটে জেরবার সোনামুখী। রোড জ্যামে সবসময়ই সমস্যা। স্কুলের ছাত্রছাত্রী যেতে অসুবিধা, অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা, অফিস যেতে অসুবিধা, সমস্ত কিছু 24 ঘন্টায় রোড জ্যাম থাকে। বাঁকুড়ার সোনামুখী এই শহরের মধ্যে দিয়ে গিয়েছে দুটি রাজ্য সড়ক, বিষ্ণুপুর দুর্গাপুর রাজ্য সড়ক এবং বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক। এই দুই রাজ্য সড়কের ক্রসিং পয়েন্টটির নাম চৌরাস্তার মোড়। স্থানীয়দের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই এই চৌরাস্তার মোড় জ্যামে জেরবার। রাস্তা পেরোতেই নাজেহাল হতে হয় অ্যাম্বুলেন্স, স্কুলের গাড়ি থেকে অফিস যাত্রী। যানজটে ভোগান্তির শেষ নেই। অভিযোগ, এই মোড়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, বিকল্প রাস্তা তৈরি না হলে এই যানজটের সমস্যা মিটবে না। রোড জ্যামে সবসময়ই সমস্যা। স্কুলের ছাত্রছাত্রী যেতে অসুবিধা, অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা, অফিস যেতে অসুবিধা, সমস্ত কিছু 24 ঘন্টায় রোড জ্যাম থাকে। যেই আসুক আমরা চাইবো যেন একটা বাইপাস হয়। 2021 থেকে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এই সোনামুখী পড়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। 2019 সাল থেকে বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে জিতেছেন সৌমিত্র খান। স্থানীয়দের দাবি, প্রতিবার ভোট এলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু যানজটের সমস্যা আর মেটে না। আমাদের একটা বাইপাস দরকার ছিল। বিগত 5 বছর এমএলএ, বিজেপির এমএলএ বা এমপিরা থাকা সত্ত্বেও, 10 বছর এমপি থাকা সত্ত্বেও এই কাজ কিন্তু করেনি, ভাবেও নি। আমরা চাই সব থেকে বড় ইস্যু আমাদের হচ্ছে বাইপাসটা। এটা তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন হবে না, কারণ আমরা তৃণমূল করছে না বলে আমরা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে করার চেষ্টা করেছিলাম, আমাদের সাংসদ চেষ্টা করেছিলেন। তৃণমূল সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাই হয়নি। এখানে যখনই ডবল ইঞ্জিনের সরকার হবে, 2026-এ বিজেপির সরকার হবে, আর সঙ্গে সঙ্গে বাইপাসও হবে। যে সোনামুখীর বাইপাস আগামী যে 26-এ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনী সভা হবে সেখানে এটার ঘোষণা হবে। সোনামুখীর যে নিত্য যানজট, তাতে অনেক পথ দুর্ঘটনা ঘটেছে, তো সেটার যন্ত্রণা থেকে সোনামুখী বিধানসভার এলাকার মানুষ যাতে মুক্তি পায়, আমি ব্যাপারটা নিয়ে বিশদ আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন। তবে আরো একটি বিধানসভা নির্বাচন, এবারের বিধানসভা নির্বাচনের এই এলাকার মানুষের মূল দাবি বাইপাস রাস্তা। আদৌ এই বাইপাস রাস্তা হবে নাকি এই সমস্যাই থেকে যাবে, সমস্যার কোনো সমাধান হবে না, সেই দিকে তাকিয়ে রয়েছে সোনামুখী বিধানসভা এলাকার সাধারণ মানুষ। সোনামুখী থেকে দেবব্রত মন্ডল, নিউজ 18 বাংলা। ফের বাড়ল অটো এলপিজির দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির জ্বালা ক্রমেই বাড়ছে। আমরা দেখেছিলাম যে মার্চ মাসে 3 বার বেড়েছিল অটো এলপিজির দাম এবং এপ্রিলের শুরুতে আবারও ধাক্কা। লিটার পিছু 12 টাকা 28 পয়সা দাম বাড়লো। যুদ্ধ আবহে 4 বার দাম বাড়লো অটো এলপিজির। 70 টাকা 68 পয়সা থেকে দাম বেড়ে 82 টাকা 96 পয়সা হলো। তারই পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 218 টাকা, 1990 থেকে দাম বেড়ে হলো 2208 টাকা। 1 এপ্রিল থেকে লাগু হবে নতুন দাম। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আজ দক্ষিণবঙ্গে গরম বাড়বে। শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই অস্বস্তি বাড়বে। পশ্চিমের জেলায় 40 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা এবং কলকাতার পারদ ছুঁতে পারে 36 থেকে 37 ডিগ্রিতে। রবিবার থেকে ফের হাওয়া বদল, সোমবার ফের প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আজও দুর্যোগ উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে উপরের 5 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্র শনিবার কমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি চড়তে পারে পারদ। সোমবার উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেনলি 1 তারিখে দক্ষিণের জেলাগুলো, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো 2-1 জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। চড়া রোদ, রাস্তায় বেরোলে ঘেমে স্নান, পরদিনই আকাশের মুখ ভার, কখনো মেঘ, কখনো বৃষ্টি। বৃষ্টি হোক কিংবা রোদ, রাস্তায় বেরোলে এখন ছাতা মাস্ট। মার্চের শেষ কয়েকদিন ভিজেছে বাংলা। 1 এপ্রিল বুধবার থেকে হাওয়া বদল, চড়বে পারদ, বাড়বে গরম। এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে 3 থেকে 5 ডিগ্রি। এবার আবহাওয়া দপ্তর জানালো 5 এপ্রিল ফের হাওয়া বদল, একাধিক জেলায় নামবে স্বস্তির বৃষ্টি। আলিপুরের পূর্বাভাস। মেনলি 1 তারিখে দক্ষিণের জেলাগুলো, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো 2-1 জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। নিউজ 18 বাংলা।